সালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে আসলাম সহপাঠ নিয়ে। অ্যাডমিশনে আমরা সহপাঠ নিয়ে কতটুকু পড়বো, কি পড়বো না পড়বো, এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। তারপরেও আমি বলবো, সহপাঠ নিয়ে আর কিছু পড়ি আর না পড়ি, আমরা আজকের ভিডিওটা দেখে যাওয়া আমাদের জন্য খুবই জরুরি। সহপাঠ থেকে চাইলে ভেতর থেকে এমন প্রশ্ন করতে পারে যেটা নিঃসন্দেহে আমাদেরকে আটকে দিতে পারে, বেশিরভাগ শিক্ষার্থীকে আটকে দিতে পারে, সম্ভব এটা। তাই সহপাঠের পেছনে খুব বেশি সময় নষ্ট করা বোকামি, খুব বেশি সময় নষ্ট করাটা বোকামি। আমরা কি করব? আমরা আমাদের বইয়ে যা যা আছে সেগুলো আমরা ফলো করার ট্রাই করব, আর আজকের ক্লাসটা আমরা ফলো করব ইনশাল্লাহ। এখান থেকে আমরা অবশ্যই কমন পাবো। আজকের ক্লাসটা কিন্তু একটু বড়, আমি আগে এটা বলে নিলাম, এবং আজকের ক্লাসটাতে আমরা একটু ধৈর্য ধরে আমরা আগের বছরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন বছর কি কি এসেছিল না এসেছিল সেগুলো নানা বিশ্লেষণের ভিত্তিতে অনেকগুলো প্রশ্ন আমরা আজকে দেখব। আর এগুলো একটু মনে রাখার চেষ্টা করব, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সাথে সাথে ভিডিওটা তোমার পজ করে ওটা একটু নোট করে ফেলবা, বা আমি যখন বলছি তখনই সাথে সাথে নোট করে ফেলার মতো সময় তুমি পাবা, এরপরেও বলে রাখছি আর কি। তো চলে যাচ্ছি আমরা আজকে লাল সালু সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নগুলোর সমাধান নিয়ে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ, এটা কার চোখ? এটা হলো গ্রামবাসীর চোখ। এবারে আমরা একটু কনটেক্সটটা দেখি। এটা তো ঢাবিতে এসেছিল, একদম রিসেন্ট আসা একটা প্রশ্ন এটা। লাল সালু উপন্যাসে মজিদ গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে যে নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কল রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, তাই দেখে চেয়েছে, চোখে ভাব নেই। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। আমি এখানে লাইনগুলো দিয়েছি এ কারণে যাতে তোমরা বুঝতে পারো যে গ্রামবাসী, ঠিক আছে, গ্রামবাসী বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, বাট এটা কোন কনটেক্সটে এই উক্তিটা আসলে আসলো বা কিভাবে আসলো। তো আমরা এখান থেকে পাই, যখন হচ্ছে মজিদ কথাটা বলে এবং নাফরমানি করিও না, খোদার উপরে তোয়াক্কল রাখো, এরপরে আমরা দেখতে পেলাম যে গ্রামবাসীর আসলে রিয়াকশনটা কেমন ছিল, ওটার সাপেক্ষে এই কথাটা লেখক বলেন যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এখানে একটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। আমরা যদিও এটা যেমন পুরনো ব্যাকরণ বইয়েও এই বানানটা ভুল আছে, এই বানানটা হচ্ছে খিও দিয়ে লেখা, ধান ক্ষেত যেটা, ওই বানানটা আসলে খিও না, বানানটা হবে খ দিয়ে ক্ষেত, এরকম। সোনার তরী কবিতাতে দেখবা আবার এটা ঠিক মতোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পাথর এবার হঠাৎ নড়ে, এই বাক্যে পাথর বলতে কি বোঝানো হয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম রিসেন্ট প্রশ্ন এটা। এটা বলা হয়েছে মূলত মজিদকে। এখন আমরা দেখি কোন কনটেক্সটে কথাটা এসেছিল। লাল সালু উপন্যাসের এটা সরাসরি একটা উদ্ধৃতি, যে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইছেন না এই গ্যারামে, তানি নাকি মরা মাইনছেরে জিন্দা কইরা দেন। পাথর এবার হঠাৎ নড়ে, আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। তার মানে এখানে এই যে পাথর নড়ে ওঠা বলতে এখানে আলটিমেটলি কি মজিদের নড়ে ওঠাকে বোঝানো হয়েছে। তাই পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে বোঝানো হয়েছে। এবারে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো একটা খুবই রিসেন্ট প্রশ্নে, সেটা হলো সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে? আমরা জানি যে জন্ম এবং মৃত্যু সন প্রত্যেকটা কবি সাহিত্যিকের, আমাদের জন্য এইটা মনে রাখা খুবই জরুরি, খুবই জরুরি। এখন তুমি সেটা তোমার নিজের মতো ছন্দ দিয়ে মনে রাখো, তুমি তোমার নিজের মতো মাথার মধ্যে উদ্ভট কোনো কিছু সাপেক্ষে মনে রাখো, বা যেভাবে মনে রাখো, ইটস আপ টু ইউ, কিন্তু মনে রাখতে হবে, এটাই হচ্ছে বিষয়। মনে রাখতে হবে, অ্যাট এনি কস্ট এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সব কথার এক কথা। চলো এবারে চলে যাই আমাদের পরের অংশে। আচ্ছা, তার আগে একটু আরো কিছু তথ্য সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে দিই। তিনি জন্মেছিলেন চট্টগ্রাম জেলার ১৬ শহরে ১৫ই আগস্ট ১৯২২ সালে। তিনি জন্মেছিলেন কবে? ১৯২২ সালের ১৫ই আগস্ট। কোথায় জন্মেছিলেন? চট্টগ্রাম জেলার ১৬ শহরে। তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালীতে। মোহাম্মদনগর গ্রামের পাশের গ্রামটার নাম কি? মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম হচ্ছে আওয়ালপুর। খুবই গুরুত্বপূর্ণ এটা, আমি 3 স্টার দিয়ে দিলাম এই প্রশ্নটাতে, যে মোহাম্মদনগর গ্রামের পাশের গ্রামটার নাম কি? সেটা হলো আওয়ালপুর। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয়? এখন দেখো, আমরা এখানে দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্মের মধ্যে কি কি আছে? চাঁদের অমাবস্যা আছে, লাল সালু আছে, কাদো নদী কাদো আছে। এই প্রত্যেকটা হচ্ছে উপন্যাস, তার মধ্যে চাঁদের অমাবস্যাটা ওখানে পড়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা উপন্যাস, তার মানে এটা হচ্ছে উনার নাটক নয়। যেহেতু এটা উনার নাটক নয়, তার মানে কি হবে? তার মানে এটাই হলো আমাদের শুদ্ধ উত্তর। চাঁদের অমাবস্যা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা উপন্যাস, তার নাটকের মধ্যে আছে বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু কিংবা সুরঙ্গ। গল্প গ্রন্থের মধ্যে আছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। আচ্ছা,
সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মস্থান কোথায়? আমি এটা মাত্র পড়িয়েছি, দেখো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে কোনো কবি সাহিত্যিকের জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষত সৈয়দ ওয়ালিউল্লাহর এই জন্মস্থান নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। তিনি জন্মেছিলেন চট্টগ্রামের ১৬ শহরে, কিন্তু তার পৈতৃক নিবাসটা কোথায়? তার পৈতৃক নিবাস নোয়াখালীতে। কেন অতিরিক্ত তথ্যগুলো দিই? প্রশ্ন আসতেই পারে সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস কোথায় ছিল। এবারে সেই সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যু হয় কবে? সৈয়দ ওয়ালিউল্লাহ ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। প্রথমে আগে এই অতিরিক্ত তথ্যটা জেনি, তিনি কোথায় মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন ফ্রান্সের প্যারিসে। তিনি মৃত্যুবরণ করেন কবে? 10ই অক্টোবর 1971 সালে। 10ই অক্টোবর 1971 সালে তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? ফ্রান্সের প্যারিসে। তিনি জন্মেছিলেন কোথায়? চট্টগ্রামের 16 শহরে। তার পৈতৃক নিবাস কোথায়? নোয়াখালীতে। দেখো এগুলো থেকে ইনশাল্লাহ একটা কমন চলে আসবে। জাস্ট আজকের ক্লাসটা খুব মন দিয়ে করো, এই ভিডিওটা দেখতে থাকো ভালো মতো। মোহাম্মদনগর গ্রামটি মতিগঞ্জ সড়কের কোন দিকে? এটা মতিগঞ্জ সড়কের উত্তর দিকে। এইসবে তো আসলে বোঝার কিছু নাই, কনটেক্সটেরও কিছু নাই, এগুলো আসলে আমাদেরকে মেমোরাইজ করতে হবে। কাদো নদী কাদো এই উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? এটা 1968 সালে প্রকাশিত হয়। এগুলো একটু লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এইভাবে যখন, এবং এই ধরনের প্রশ্নগুলোর ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড, কারণ একটা উপন্যাসের নাম দিয়ে যদি ওটার প্রকাশের সময়টা জানতে চাওয়া হয়, যদিও আমরা ঠিক আছে যে সব সময় সেটা হার্ড আমি বলবো না, কিন্তু এক্ষেত্রে এগুলো একটু হার্ড প্রশ্ন এবং একটু লেস ইম্পর্টেন্ট। আবার আমাদেরকে একটু ট্যাকটিক্যালি কিন্তু খেলতে হয়। আমরা যদি এখন অনেক গভীরে যেতে যাই তাহলে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করে ফেলবো, কারণ আমাদের হাতে ভর্তি পরীক্ষার আগে অঢেল সময় থাকে না। লাল সালু প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনী থেকে? এটা ফার্স্ট পাবলিশড হয় কমরেড পাবলিশার্স থেকে। এটা মনে রাখবা, কমরেড পাবলিশার্স থেকে এটা প্রথম প্রকাশিত হয়। নামটা একটু ডিফারেন্ট, অন্যগুলো সাহিত্য, আনন্দ, সময়, একটু ডিফারেন্ট নাম, কমরেড পাবলিশার্স। সো এখান থেকেই প্রকাশিত হয়েছিল লাল সালু। মজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল? এই মাজারটির আকৃতি ছিল মাছের পিঠের মতো। আমরা এই বর্ণনাটা উপন্যাসেই পাই, চলো একটু পড়ে নিই এটা। শালুতে ঢাকা মাছের পিঠের মতো চিরনীরব মাজারটি একটি দুর্ভেদ্য, দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত। মানে যাকে ভেদ করা যায় না, যাকে লঙ্ঘন করা যায় না, তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে তার দ্বারাই সম্ভব মহাসত্যকে ভেদ করা, অনাবৃত করা। এটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? আকৃতিটাকে মাছের পিঠের মতো। গুচ্ছতে আসা প্রশ্ন এবং একদম রিসেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, যেগুলো পড়াচ্ছি আমি এখন। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক হচ্ছে অ্যান ম্যারি। এখন আমি এখানে কয়েকটা মানে মানে জিনিসের নাম এখানে দিয়ে দিয়েছি। যেমন দেখো, লাল সালু উর্দুতে অনুদিত হয়েছে, সেটা করেছিলেন কে? কবিমুল্লাহ। তারপরে ফরাসিতে সেটা হয়েছিল, ফরাসিতে সেটা কে করেছে? মানে ফ্রেঞ্চ। ফরাসি কিন্তু ফ্রেঞ্চ, আমরা কিন্তু এটা প্যাচ লাগাবো না। ফার্সি আর ফরাসি কিন্তু সেম না। ফার্সি হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা, আর ফরাসি কি? ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রান্সের মানুষ যেই ভাষায় কথা বলে। ফরাসিটাকে অনুদিত করেছিলেন অ্যান মারি থিবো। ইংরেজিতে কে? ইংরেজিতে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই অনুবাদ করেছেন, যেটা হচ্ছে ট্রি উইদাউট রুটস। এটা আমরা একটু মনে রাখবো। এটা আমি একটু বিশেষ করে আমি এই জায়গাটা একটু দাগায় দিই। এটা দাগায় দিলাম এই কারণে, তার কারণ এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ইংরেজি অনুবাদটার নাম কি এটাও কিন্তু এসে থাকে। এটাও আসতেই পারে যে লাল সালুর ইংরেজি অনুবাদ কোনটা ছিল? ট্রি উইদাউট রুটস। তানি বুঝি দুলার বাপ। এখানে মানে জমিলার এই উক্তিটা জমিলা কার প্রসঙ্গে করেছিলেন? একদম রিসেন্ট কোয়েশ্চেন, এটা গুচ্ছতে আসা। এটা মজিদের প্রসঙ্গে জমিলা করেছিলেন। চলো আমরা একটু উপন্যাসের কনটেক্সটে চলে যাই। মজিদ সম্পর্কে জমিলার উক্তিটা ছিল এমন: তানি যখন আমারে বিয়া করবার যায় তখন খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়া তানারে দেখাইছিল। দেখা আমি কই, দুধ তুমি আমার লগে মস্করা করো খোদেজা বুবু। কারণ আমি কি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ, মানে তাকে ভেবেছে কি? তাকে ভেবেছে হাজবেন্ড না, উল্টারও হাজবেন্ডের বাবা ভেবেছে আর কি। আর এইখানে বা মানে জামাইয়ের বাবা, তোমারে দেখা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। এটা কাকে নিয়ে বলেছে? এটা মজিদকে নিয়ে বলেছে। এখন এই উক্তিটা মজিদকে নিয়ে কে করেছে? এই উক্তিটা মজিদকে নিয়ে করেছে জমিলা। লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা প্রথম 1948-এ প্রকাশিত হয় এবং 1948 খ্রিস্টাব্দে এটা কোন পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়? আমরা একটু আগে পড়েছি, কমরেড পাবলিশার্স থেকে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। নিচের কোন উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ? চাঁদের অমাবস্যা। আমরা দেখো কিভাবে একটা প্রশ্নের সঙ্গে অন্য প্রশ্নকে জুড়ে দেই। একটু আগে আমরা একটা প্রশ্ন দেখছিলাম যেখানে বলা ছিল নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক নয়। সেখানে 3টা ছিল তার নাটকের নাম, একটা জায়গায় ছিল অপশনে চাঁদের অমাবস্যা। আমরা সেখান থেকে জেনেছি তার মানে চাঁদের অমাবস্যা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটা উপন্যাস। দেখো
কেন আমি বলি যে প্রশ্নের অপশনগুলোকে বিশ্লেষণ করে পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো না যে সেই অপশনটাকে ঘিরেই ডানে বামে করে অন্য একটা প্রশ্ন চলে আসবে কিনা। দেখো তাই তো হয়েছে এখানে। নিচের কোন উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ? এইখানে আবার চাঁদের অমাবস্যাকেই সরাসরি উত্তর হিসেবে জানতে চাওয়া হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস 3টা আমরা দেখতে পাই, লাল সালু যেটাও পাঠ্যসূচিতে রয়েছে, চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম মৃত্যু সাল নিচের কোনটা? এখন আমরা একটু দেখি, আমরা যদি একটা জানি আরেকটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি তিনি জন্মেছিলেন 1922 সালে চট্টগ্রামের 16 শহরে। এই ব্যক্তিটির পৈতৃক নিবাস নোয়াখালীতে। মৃত্যুবরণ করেছিলেন তিনি ফ্রান্সে। আচ্ছা, এবারে আমরা দেখি যে তিনি জন্মেছিলেন 1922 সালে। আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি এখানে, 1921, এগুলো ফার্স্টেই বাদ। তাহলে আমার এই দুইটা থেকে যে কোনো একটা হবে, তাই তো? এই দুইটা থেকে যে কোনো একটা হবে। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যুর সনটা মনে রাখার সুবিধাজনক একটা ক্লু আছে, সেটা হলো তার মৃত্যু সনের সঙ্গে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময়টা জড়িয়ে আছে। তাহলে আমরা, তিনি মুক্তিযুদ্ধে মারা যান নাই, বাট বলছি আর কি আমি, যে 1922 আর ওইদিকে 1971। 1971, ঠিক আছে? উচ্চারণ 71, 71 না, 71 না উচ্চারণ, এটার উচ্চারণ 71। মজিদ কেন আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয়? গুচ্ছের প্রশ্ন। চলো এটা দেখি। এটা হলো মজিদের ব্যক্তি স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায়। এটা উপন্যাসে একটা অনেক বড় কনটেক্সট আছে এটার বিষয়ে, কনটেক্সটটা একটা মানে অনেক কিছু আছে, সো আমরা সেই দিকে না যাচ্ছি। ওটা না পড়লে আসলে বোঝা সম্ভব না যে কেন মজিদের ব্যক্তি স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটার জন্যই হচ্ছে আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করার জন্য সে অনেক বাধা দেয়। তো মজিদের বিরোধিতায় গ্রামে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে যায়। বিদেশ ফেরত ইংরেজি শিক্ষিত আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই লক্ষ্যে সে চাঁদা ওঠায় এবং সরকারের কাছে আবেদন করে, যা দেখে মজিদ নিজের অস্তিত্ব সংকটের ভাবনা ভাবে। তাই সে চায় না গ্রামে স্কুল হোক, ঠিক আছে? তাই সে চায় না গ্রামে স্কুল হোক। কেন সে চায় না? তার কারণ তার মধ্যে একটা অস্তিত্ব সংকটের বিষয় কাজ করে, যে যদি স্কুল হয় তাহলে তো ওর পপুলারিটি কমে যাবে, মানুষ তখন ধীরে ধীরে যদি শিক্ষিত হয় তাহলে তো ওর এই ভণ্ডামিটা মানুষ আর মেনে নিতে পারবে না। মজিদ কোন অঞ্চল থেকে মহব্বতনগর গ্রামে গিয়েছিল? মজিদ গারো পাহাড় থেকে আসে। মজিদ গারো পাহাড় থেকে মহব্বতনগর অঞ্চলে এসেছিল। মজিদের ভাষ্যমতে, আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর গড় থেকে 3 দিনের পথ। একটা প্রশ্ন আসতেই পারে যে গারো পাহাড় মধুপুর গড় থেকে কতটা দূরত্বে? অপশন অনেকগুলো থাকলো, 1 মাইল, 20 ক্রোশ, 3 দিনের পথ, 7 দিনের হাঁটা রাস্তা। অপশনের উত্তর কি আসবে আমাদের? 3 দিনের পথ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদককে? আমি তো একটু আগে পড়িয়েছি আমি যে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই হচ্ছে ওটার ইংরেজি অনুবাদক ছিলেন, ওটার উর্দু অনুবাদক ছিলেন কমিমুল্লাহ, ঠিক আছে? এবং আমি ইংরেজি নামটাও দেখিয়েছি। মহব্বতনগরে যাইবেন কে কে, এ বাক্যে কে কে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা দেখি এখানে আধিক্য অর্থে কে কে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন এইটা আসলে একটু কনটেক্সট না বুঝলে, খালি এই একটা বাক্য দেখে আসলে এটা বোঝাটা একটু মুশকিল যে কেন এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে। মহব্বতনগরে যাইবেন কে কে, এই বাক্যে কে কে আমরা দেখতে পাচ্ছি আধিক্য অর্থে। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে আমরা এই লাইনটা পাই, যেটা তার প্রথম উপন্যাস। এবারে আমরা একটু আসি। আচ্ছা, আমি দেখাচ্ছি এই অপশনটা, যদি আমি কনটেক্সট নাও জানি তারপরেও এই ধরনের উত্তর কিভাবে কারেক্ট করে আসতে হয় সেটা আমি দেখাবো। তারপরে তার আগে একটু বলি, যেমন লাল সালু নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এটা সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে এক ভণ্ড ধর্ম ব্যবসায়ীর প্রতারণার মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ এই লাল সালু উপন্যাস। তো কে কে এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে মহব্বতনগর যাইবেন কে কে, কে কে যাইবেন। এখন এখানে মহব্বতনগর যাইবেন কে কে, এখানে অনুরূপ, এটা কোন পার্সপেক্টিভ থেকে আসে? অনুরূপ মানে তো একই রকম, প্রশ্নই ওঠে না। ধারাবাহিকতা এখানে কোনো সম্পর্কই নাই। কে কে সামান্য তো প্রশ্নই আসে না, এটা তো তোমার অপোজিট হয়ে যাচ্ছে যখন সামান্য বলছি। এখন আগ্রহ কিংবা আধিক্য, এই দুইটার মধ্যে একটা হবে, এটা আমরা বলছি। কে কে যাবেন, এখন একটা হতে পারে কে কে যাবেন মানে কে কে আগ্রহ দেখাচ্ছে, আর আধিক্য এখানে মূলত কে কে যাবেন বলতে আসলে ও লোকবল বাড়ানোর কথা বলছে, দল ভারী করা বা বেশি মানুষ, এইরকম একটা অর্থে, অধিক। তাই এটার উত্তর হবে আধিক্য। আলটিমেটলি এখানে আসলে শুধু আগ্রহ প্রকাশ করে না। কে কে যাবেন বলতে কি শুধু আগ্রহ প্রকাশ করা না, সে তো যাবে আলটিমেটলি। তার মানে আমরা আগ্রহ অপশনটাও সেখান থেকে বাদ দিতে পারি। এবারে আমরা সেই লাল সালু উপন্যাসটি কোন গ্রামের পটভূমিতে লেখা? এটা মহব্বতনগর গ্রামের পটভূমিতে লেখা।
তোমার দাড়ি কই মিয়া, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে মজিদের। এই উক্তিটা মজিদের। মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ রহিমার চোখে ভয় দেখেছে। মজিদ রহিমার চোখে ভয় দেখেছে। লাল সালু উপন্যাসে নিরাক পরা অর্থে কি বোঝানো হয়েছে? নিরাক পরা, আচ্ছা, নিরাক পরা মানে হচ্ছে নিস্তব্ধ গুমোট আবহাওয়া, এটাকে বুঝিয়েছে নিরাক পরা। নিরাক পরা, নিস্তব্ধ গুমোট আবহাওয়া, এটাকেই বুঝিয়েছে নিরাক পরা এটা বলে। লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে খ ইউনিটের একদম রিসেন্ট কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে আওয়ালপুরের পীর সাহেবকে। তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাকে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে। আওয়ালপুরের পীর সাহেব ময়মনসিংহের কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বাস করে। এক সময় তার চোখে আগুন ছিল, একথা অনেকে বিশ্বাস করেন। তার মুরিদের ধারণা তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাকে প্রদীপের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, কোন পীরের মুরিদরা ধারণা করেন যে পীর সাহেব সূর্য নিয়ন্ত্রণ করতে পারেন? তিনি হচ্ছেন আওয়ালপুরের পীর সাহেব। লাল সালু উপন্যাসের প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্রকে, এই নারী চরিত্রটা হলো জমিলা। জমিলাকে আমরা একদম ভিন্ন রূপে পাই, আর ৮-১০টা কুসংস্কারাচ্ছন্ন কিংবা সব মেনে নেওয়া নারীর চেয়ে একটা ভিন্ন রূপে আমরা এই উপন্যাসে জমিলাকে দেখতে পাই। এবং আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ একটা আদর্শবাদী চরিত্র হিসেবে এই জমিলাকে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন, যাকে দিয়ে এই ঘুণে ধরা কুসংস্কারাচ্ছন্ন সমাজের মুখে থুতু দিয়েছিলেন তিনি। লাল সালু কাপড়ে ঢাকা, মানে লাল কাপড়ে ঢাকা ধর্ম ব্যবসায়ীর মুখোশ উন্মোচন করেছেন এবং উপন্যাসের শেষে তার এই মানস কন্যাকে দিয়েই তথাকথিত মোদাস্সের পীরের মাজারকে পক্ষাঘাত করেছেন। আমরা এটাই দেখতে পাই আর কি। আচ্ছা, আমরা পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে আমি অলরেডি একবার বলেছি, এটা পাথরকে, এটা হলো মজিদ। দেখেছো প্রশ্ন কিভাবে রিপিট করে? পাথর, ওইটা কিন্তু এটা তো হচ্ছে ঢাবির খ ইউনিট ২১-২২-এ। সো মানে প্রশ্ন কিন্তু এই রিপিটেশনটা কিন্তু খুবই স্বাভাবিক। লাল সালু উপন্যাসের সম্পত্তি নিয়ে স্বার্থ বুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি কোনটা? আচ্ছা, লাল সালু উপন্যাসের সম্পত্তি নিয়ে স্বার্থ এরকম একটা কোনটা সেটা আমরা দেখতে পাই এখানে, যে ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা বলতে বোঝানো হয়েছে মানে তাহের এবং কাদের বাবা মায়ের ঝগড়ার সময় স্বার্থের জন্য বাবার পক্ষ নিয়ে যখন কথা বলে তখন হচ্ছে আমরা এটা দেখি। আচ্ছা, এটা আসলে কি ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা? এটা হলো যখন তাহের এবং কাদেরের বাবা মা একে অপরের সঙ্গে ঝগড়া করে তখন দেখা যায় তারা বাবার পক্ষ নেয়। তার কারণ দিন শেষে বাবার সম্পত্তি তো উত্তরাধিকার সূত্রে ওরা পাবে। তো যদি ওরা বাবার পক্ষ নেয় তাহলে বাবার সাথে দল হয়ে থাকলো, দলটা ভারী হয়ে থাকলো, তখন সম্পত্তিটা পাওয়া তাদের জন্য সহজ। বা বাবার সাথে যদি তারা মানে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, বাবা যদি তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, তো এটার কথাই বলেছেন এখানে। তাই তিনি বলছেন যে এটাকে হচ্ছে একটা স্বার্থ প্রকাশক একটা উক্তি। ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা, এটা বলছে মানে উল্টা বাবাকে ওরা প্রভোক করছে ওদের মাকে যাতে মারে। লাল সালু উপন্যাসের মজিদ চরিত্র সম্পর্কে এখানে প্রাসঙ্গিক নয় কোনটা? সেটা হলো সংসার ও ঔদাসীন্য। আচ্ছা, আমরা দেখি যে এটা কেন প্রাসঙ্গিক নয়। আমরা আসলে এরকম কোনো এভিডেন্স উপন্যাসের মধ্যে পাই না যে সংসার এবং সংসার নিয়ে যিনি উদাসীন, এরকম কোনো এভিডেন্স আমরা বা এরকম কোনো উদাহরণ বা কোনো কথাবার্তা আমরা এখানে পাই না। সো এটা হচ্ছে আসলে প্রাসঙ্গিক নয়। ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মরক লাগুক ঘরে? উক্তিটা কে করেছিল? এই উক্তিটা করেছিল মজিদ। আচ্ছা, মজিদ জমিলাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন, কারণ জমিলা লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্র মজিদকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। গ্রহণ বানানটা ভুল এসেছে এখানে, গ্রহণ মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। হ্যাঁ, তো এটা কে উক্তিটা করেছিল? উক্তিটা করেছিল মজিদ। কাকে করেছিল উক্তিটা? তিনি জমিলাকে করেছিলেন। তাহলে দেখতে পাচ্ছ যে খুব বড় প্রশ্নও কিন্তু আসে, মানে বড় প্রশ্নে বলতে বোঝাচ্ছি দেখো কত বড় একটা উক্তি দিয়েছে, উক্তি দিয়ে জিজ্ঞাসা করছে এবং এটাও জিজ্ঞাসা করতে পারে যে এই উক্তিটা মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? জমিলাকে উদ্দেশ্য করে করেছিল। বয়স হলে এরা আর কিচ্ছু না হোক। আচ্ছা, খ ইউনিটের প্রশ্ন। তখন দেখি আমরা এটা কি, এটা হলো শক্ত করে গিরেটা দিতে শেখাচ্ছে। এটা লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই যে গ্রামের মানুষের কুসংস্কারের অন্ধবিশ্বাস এবং জয় জয়কার সেটা আমরা দেখতে পাই। তুমি ধরো দেখবা যেরকম অনেক মাজারের আশেপাশে দেখবা যেরকম মানুষ নানা রকম ফিতা বেঁধে রাখছে বা এরকম নানা রকম গিরা দিয়ে রাখছে যেটাকে বলা হয়। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখতে পাই এটা সরাসরি একটা লাইন, বয়স হলে এরা আর কিচ্ছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে।
এটা খ ইউনিট এসেছিল 19-20-এ। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে, মানে এটা একটা তুলনা আসে যে মজিদের প্রতি আমরা দেখতে পাই যে রহিমার একটা মানে মানে রহিমা মজিদকে একটা অন্যরকম কিছু মনে করে এবং তার একটা মানে অনেক বড় আস্থার জায়গা ছিল মানে এই আমাদের মজিদ। তো এটাকে হচ্ছে তুলনা করা হয়েছে ধ্রুবতারার সঙ্গে, এটাকে তুলনা করা হয়েছে ধ্রুবতারার সঙ্গে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লালসাল উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যটার তাৎপর্য কি? এটা হচ্ছে আসলে এই যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, মানে এই চোখটাকে যেন পাথর দিয়ে একদম খোদাই করে দিয়েছে। তার মানে কি এই চোখ দিয়ে সে সত্য দেখতে পায় না এবং এই চোখ দিয়ে সে যুক্তি দিয়ে ভাবতে পারে না বা নিজের ভালোকেও বুঝতে পারে না। তাহলে যুক্তিনিষ্ঠ আনুগত্য প্রশ্নই ওঠে না, এটা হবে। বিশ্বাস ও যুক্তির দান্দিকতা, এখানে তো কোনো দ্বন্দ্বের কথা আসছেই না, এখানে বোঝাচ্ছেই যে যুক্তির কোনো জায়গাই নাই এখানে। অপরিসীম বিনয়, এখানে তো বিনয়ের কোনো মানে আউট অফ কনটেক্সট। আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, গ্রামবাসীর মধ্যে ধর্মীয় কুসংস্কারের প্রবলতা তাদেরকে পথভ্রষ্ট করে তোলে, ফলে তারা দৃঢ়ভাবে মজিদ এবং মাজার উভয়ের প্রতি অন্ধবিশ্বাস রাখে। তো এই বিষয়টিকে বলা হয়েছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, সেই চোখটা যেন রীতিমতো খোদাই করে দেওয়া হয়েছে বিশ্বাসের পাথর দিয়ে। প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে। মজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়া, এটা হলো জমিলার আচরণের প্রতিক্রিয়া। এবারে দেখি জমিলাকে। জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। জমিলার অবান্তর প্রশ্ন শুনে মজিদ রেগে গিয়ে এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রেগে গিয়ে এ ধরনের প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেন। লালসালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য কি? 22-23-এ আসা প্রশ্ন। মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত বেগুনি রং এবং তারপরে এটা হচ্ছে কালো পাড়। মজিদ একটা শাড়ি আনিয়ে দেয়, বেগুনি রং কালো পাড়। খুশি হয়ে হাসুনির মা মুখটা গম্ভীর করে। মজিদ একটা শাড়ি আনিয়ে দেয়, বেগুনি রং কালো পাড়। খুশি হয়ে হাসুনির মা মুখটা গম্ভীর করে। এখন এই যে এটা এখানে দেখতে পাচ্ছ যে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য কি। এখন এই শাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি রং দুইটা কি, বেগুনি রং, আর পাড়টার রং কেমন, কালো রঙের পাড়টা। হ্যাঁ, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো হুনে না, তোমার হাসিও যেন কেউ হুনে না। লালসালু উপন্যাসে মজিদ কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছিল? এখানে আমরা দেখতে পাই সেই প্রতিবাদী চরিত্র জমিলাকে উদ্দেশ্য করে বলেছিল। জমিলা ছিল অত্যন্ত চঞ্চল একটা চরিত্র, চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। প্রথম দেখায় মজিদকে তার মনে হয়েছিল হচ্ছে জামাইয়ের বাপ। মজিদের ব্যবহার তার কাছে ভালো লাগে না, কারণ মজিদ ছিল নাম্বার ওয়ান একটা স্টুপিড। মজিদ সবসময় তাকে দমন করে রাখার চেষ্টা করতো, ডমিনেট করার চেষ্টা করতো। তো লাইনটি দ্বারা এই প্রতিচ্ছবিটাই আমরা ভেসে উঠতে দেখি। লালসালু উপন্যাসে উল্লিখিত শস্যের চেয়ে ড্যাশ বেশি, ধর্মের চেয়ে ড্যাশ বেশি। এটা এটা আমি 3 স্টার দিয়ে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, জাহাঙ্গীরনগরের প্রশ্ন যদি এখানে দিয়েছি। এটা হচ্ছে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি, এটা একটা কনটেক্সটে তিনি হচ্ছেন এই উক্তিটা করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ, আমার কাছে ওনার লেখা উনি বেশ ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন বলেই আমার কাছে মনে হয় ওনার লেখা পড়ে। সো আমরা সেই কথাই যাচ্ছি না। এনিওয়ে, আমরা যে যতটুকু দেখতে পাচ্ছি যে লালসালু উপন্যাসের উল্লিখিত শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি, এটা হলো আমাদের লাইন এখানে। লালসালু উপন্যাস প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনী থেকে? কমরেড পাবলিশার্স থেকে। আমি এর আগেও বলেছিলাম না, এবারে ডিফারেন্ট নাম, কমরেড পাবলিশার্স। এখান থেকেই প্রকাশিত হয়েছিল। কবে সেটা? 1948 সালে। লালসালু উপন্যাসে কত বছর পর পর মাজারের গাত্রাবরণ বদলানো হয়? এটা হচ্ছে 3 বছর পর পর হয়। মজিদ কোথা থেকে মোহাম্মদনগর গ্রামে আসে? মাত্র পড়িয়েছি, গারো পাহাড়, তাই না? গারো পাহাড় থেকে মজিদ কোথায় আসে? মোহাম্মদনগর গ্রামে আসে। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের কয়টি কথা বলেছেন? আমাদের কিন্তু এই যে উপন্যাসের আগে যে একটা বিশাল বড় আলোচনার অংশ আছে উপন্যাস নিয়ে, ওগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো ওগুলোর যে বেসিক বিষয়াদিগুলো সেগুলো একটু তোমাদের দেখে যেতে হবে। সেগুলো না দেখে গেলে কিন্তু কোনো কিছু এসে পড়লে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি এরকম 1-2টা প্রশ্ন দেখাচ্ছি। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদানের কথা বলেছেন? তারা এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি মানে উপাদানের কথা তারা বলেছেন। প্রথমে সেখানে একটা প্লট থাকতে হবে বা প্লটের বাংলা আখ্যান থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে বা চরিত্র, সংলাপ থাকবে, অবশ্যই ডায়লগ আর কি, পরিবেশের বর্ণনা থাকবে, লিখন শৈলী থাকবে, লেখকের সামগ্রিক যে জীবনের দর্শনটা বা লাইফের ফিলোসফিটা সেটাও হচ্ছে এখানে থাকবে। এই হলো গিয়ে আমাদের
একটা সার্থক উপন্যাসের যে উপাদানগুলো। লাল সালু কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক, আঞ্চলিক, আধ্যাত্মমূলক নাকি সামাজিক? আচ্ছা, এটা হলো একটা সামাজিক উপন্যাস। সমাজে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন মজিদ চরিত্রের মধ্য দিয়ে। লাল সালুকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস। আচ্ছা, লাল সালু উপন্যাসে দেশটা কেমন মরার দেশ, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? দেশটা কেমন মরার দেশ, এটা বলা হয়েছে ফসলের স্বল্পতা, এটার জন্য বলা হয়েছে দেশটা কেমন মরার দেশ। মজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করে দেয়? সে ধর্ম সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করে দেয়। ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না থাকে, কথাটি লাল সালু উপন্যাসে কে বলেছিল? এটা বলেছিল রহিমা। লাল সালু উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য কি, মানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আসলে সামাজিক অনাচার। মাজার ব্যবসায়টার একদম মূল ইস্যু না, বাট মাজার ব্যবসাকে এখানে অনুষঙ্গ করে অনেক কিছু বলা হয়েছে। গ্রামীণ জীবন এখানে কোনোভাবেই না, ব্যক্তির অস্তিত্বের সংকট, এগুলো তো মানে ফালতু অপশন হয়ে যাচ্ছে। একটা অপশনই আসে যেটা পুরোপুরি এই উপন্যাসের প্রকৃত বিষয়টাকে হচ্ছে ডিফাইন করে, সেটা হলো সামাজিক অনাচার। লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাচ বেড়ি রয়েছে, এই কুসংস্কারগুলো আর কি, সেটা হলো 14 প্যাচ বেরি রয়েছে। আর সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? 1948 সালে কমরেড পাবলিশার্স থেকে, এবং যেটার মূল বিষয় ছিল গ্রামবাসীর কুসংস্কার, অজ্ঞতা। এটার ইংরেজি অনুবাদের নাম কি? ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস, এটা আবার 1967-এ প্রকাশিত হয়। লেখক নিজে এটা অনুবাদ করেন। উর্দুটা কে অনুবাদ করেন? কমিমুল্লাহ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কি? এই যে সেটা হলো ট্রি উইদাউট রুটস। এই যে আবার এখানে অনেকে যে থ্রি উইদাউট রুটস, থ্রি না, দ্য রুটলেস ট্রি না, এটা না, ট্রি উইদাউট রুটস। ঠিক আছে, এটার উর্দু অনুবাদটার নাম ছিল লাল সালু, যেটা করেন কলিমুল্লাহ। আর ফরাসি যেটা, সেটা করেন হচ্ছে ঔপন্যাসিক অ্যান ম্যারি থিবো। এটা কে করেন? এটা হচ্ছে মানে সৈয়দ ওয়ালিউল্লাহর ওয়াইফ যিনি, তিনিই করেছিলেন এটা, অ্যান ম্যারি থিবো, তিনি হচ্ছেন এটা অনুবাদ করেন। আচ্ছা, মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? তাহেরদের নৌকা। মাছ শিকার করতে করতে কাদের ও তাহেরের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। আচ্ছা, সুরং নাটকটা কার লেখা? এই নাটকটা সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। সুরং, এই নাটকটা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? রহিমা হাসুনির মার জন্য শান্তির প্রার্থনা করে। আচ্ছা, এবারে আমরা আসি যে প্যারীচাঁদ মিত্র রচিত গ্রন্থ এখানে কোনটা? প্যারীচাঁদ মিত্র রচিত গ্রন্থ হচ্ছে আলালের ঘরের দুলাল। প্যারীচাঁদ মিত্র যদিও বলা হয়, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তিনি হচ্ছে প্যারীচাঁদ মিত্র নামে লিখতেন। তো এটা মানে আলালের ঘরের দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে বলা হয়ে থাকে, যদিও এটা সার্থক উপন্যাস নয়। উপন্যাসের যেই যেই বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এটার মাঝে কিছু ঘাটতি আছে। সো এটা প্রথম সার্থক উপন্যাস নয়, কিন্তু এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? এটা খুব সহজ। এখানে আসলে মানে এটা যে উপন্যাসটা সম্পর্কে একটু জানে সেই বলতে পারবে। খালেক ব্যাপারী এই উপন্যাসের একটা চরিত্র। আইসকাইল ইংরেজি না পড়লে চলবো কেমনে, এই প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, প্রশ্নটা কাকে করা হয়েছে? প্রশ্নটা করা হয়েছে মজিদকে। প্রশ্ন করা হয়েছে কাকে? মজিদকে করা হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটির চরিত্র এখানে কোনটা? লাল সালু উপন্যাসটির চরিত্র সেটা হলো ধলামিয়া। ধলামিয়া হচ্ছে লাল সালু উপন্যাসটির চরিত্র। তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে রহিমার কথা। এটা হচ্ছে মজিদের যে ফার্স্ট ওয়াইফ থাকে, প্রথম স্ত্রী রহিমা, এবং সে হচ্ছে মজিদকে এতটাই বিশ্বাস করে, এতই আস্থা রাখে, সে মজিদের প্রতি রীতিমতো অন্ধ, মানে একদম অন্ধের মতো বিশ্বাস করে। ধ্রুব তারার মতো অনড় তার আনুগত্য, এবং তার বিশ্বাস পর্বতের মতো অটল। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে যে সূরা, সেটা কোন সূরা? সেটা হলো সূরা আল ফালাক। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল? সেটা ছিল প্যারিস। সৈয়দ ওয়ালিউল্লাহর কোন বইটি চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত? কাদো নদী কাদো। উজানে মৃত্যু সৈয়দ ওয়ালিউল্লাহর একটা কি? এটা হচ্ছে ওনার একটা নাটক। লাল সালু উপন্যাসের কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়? যে আসে বিদেশ ফেরত পড়াশোনা করে। কে আসে? জমিলা তো প্রশ্নে ওঠে না, মজিদ তো না, আকাশ। খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? তার প্রথম পক্ষের স্ত্রীর নাম হচ্ছে আমেনা। খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম আমেনা।
সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মস্থান কোথায়? এটা একদম দেখো প্রথমে বলেছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ, এটাও বলেছিলাম, তার জন্মস্থান চট্টগ্রামের 16 শহরে। কনফিউজ করার জন্য এখানে নোয়াখালী আছে, নোয়াখালী হচ্ছে তার পৈতৃক নিবাস। কনফিউজ করার জন্য এখানে প্যারিস আছে, তিনি প্যারিসে জন্মান নাই, তিনি প্যারিসে মৃত্যুবরণ করেছেন। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে যে ধর্মীয় গোঁড়ামি। ঔপন্যাসিক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানে প্রচন্ড অভাবের পাশাপাশি মানুষগুলো ধর্মভীরু। দি আগলি এশিয়ান, এটা কে রচনা করেছেন? দি আগলি এশিয়ান এটা হচ্ছে তোমার লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এটা আবার পরে অনুদিত হয়েছে, শিবব্রত বর্মন এটা অনুবাদ করেছে 2006 সালে। এখানে তিনি এটার নাম দিয়েছেন কদর্য এশীয়, কদর্য এশীয়। আর এটা কি? এটা হচ্ছে দি আগলি এশিয়ান, দি আগলি এশিয়ান এটা করেছে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লালসালু উপন্যাসে তানু বিবির স্বামীর নাম কি? তানু বিবির স্বামীর নাম হচ্ছে খালেক ব্যাপারী। তার মানে খালেক ব্যাপারীর ওয়াইফ কে? খালেক ব্যাপারীর ওয়াইফ হচ্ছে তানু বিবি। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখেন নাই কোনটা? আচ্ছা, আমরা তার নাটক দেখেছি, তার উপন্যাসও দেখেছি, তিনি লেখেন নাই কোনো আত্মজীবনী। ঠিক আছে, তার নাটক মানে নাটকের বইয়ের নাম আমরা পাচ্ছি, উপন্যাস পাচ্ছি, গল্প পাচ্ছি, আত্মজীবনী তিনি লেখেন নাই, তার মানে ওটাই হচ্ছে উত্তর। সে যেন খাঁচায় ধরা পড়েছে, লালসালু উপন্যাসে কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে জমিলার সম্পর্কে। আমরা বারবার জমিলাকে নিয়ে দেখতে পাই যে জমিলা হচ্ছে একটা প্রতিবাদী চরিত্র, যেখানে মজিদ তার ভণ্ডামি দিয়ে তার প্রথম বউকে কাবু করে রেখেছে। সে প্রতিটা মানুষকে তার এই ভণ্ডামির দ্বারা মুগ্ধ করে রাখছে এবং নিজের নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু জমিলা একদমই ভিন্ন, সে এখানে প্রতিবাদী রূপে এসেছে। এবং একটা উপন্যাসে কিন্তু ঔপন্যাসিক এমন কিছু চরিত্রকে নিয়ে আসে, সেই চরিত্রটার মধ্যে দিয়ে তিনি কি প্রকাশ করতে চান এটাকে খুব সুন্দর করে তিনি ফুটিয়ে তোলেন, যেমনটা আমরা এখানে দেখতে পাই। কিমিয়া, তোমার দিলে কি ময়লা আছে? লালসালু উপন্যাসে এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে মজিদের। এই উক্তিটা কার? এই উক্তিটা মজিদের। সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? তিনি বেঁচে ছিলেন 49 বছর। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন না। সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? তারপরে দেখালাম। বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? এটা একটা উপন্যাস, বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের লেখা। বহিপীর কার রচনা? বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা, এটাও তো পাঠ্য বইয়ে আছে। মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণকারী চরিত্রকে, সেটা হচ্ছে তাহের কাদেরের পিতা, গুচ্ছতে এসেছিল একদম রিসেন্টলি। হে আমার মুখে থুতু দিল, কে কার মুখে থুতু দিয়েছে? জমিলা মজিদের মুখে থুতু দিয়েছে। লালসালু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে? নোয়াখালীর ভাষা ব্যবহৃত হয়েছে। মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে, মজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী? তারা ভূতের পূজারী। এখানে লিখেছে কি? তারা মানে মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে। আচ্ছা, মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল? ভেবেছিল হচ্ছে সে কি? সে হচ্ছে শ্বশুর, কারণ বললাম সে ভেবেছিল দুলার বাপ, মানে বরের বাবা ভেবেছিল আর কি। পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, যার সম্পর্কে কথা বলা হয়েছে সেটা হলো মজিদ। লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কোনটা? ট্রি উইদাউট রুটস। লালসালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে আনুগত্যের কথা। লালসালু উপন্যাসে কোন অঞ্চলের লালসালু উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে? নোয়াখালী। মজিদের মুখে থুতু ফেলেছিল কে? জমিলা। মজিদ বুড়াকে মাজারে কয় পয়সার সিন্নি দিতে বলেছে? 5 পয়সার। এগুলো সব জাস্ট মুখস্থ, আর কিছু নেই, বোঝার কিছু নাই। উপন্যাসের আক্ষরিক অর্থ কি? উপন্যাসের আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ রূপে উপস্থাপন। এই ছিল আমাদের আজকের ক্লাস, অনেক বড় ছিল ক্লাসটা। যতটুকু আজকে করিয়েছি একটু যদি মন দিয়ে পড়ে যাও, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা কিছু না কিছু একটা কমন পেয়ে যাবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।